শিক্ষার্থীদের নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানের প্রস্তুতি চলছে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে। সদস্য সংগ্রহ সহ বিভিন্ন বিষয়ে তৃণমূল পর্যায়ে আলোচনা। সবার আসলে আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন হবে আমাদের এই দলের মাধ্যমে। আমরা বাংলাদেশের রাজনীতিতে নতুনভাবে বিপ্লব ঘটাতে যাচ্ছি। এই আন্দোলনকে ধারণ করে এবং আগামীর বাংলাদেশকে নতুনভাবে দেখতে চায়, তারাই এই দলের সাথে সম্পৃক্ত হবে। দেশের প্রয়োজনে সর্বোচ্চ আত্মত্যাগের জন্য সেনা সদস্যদের প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের। আধুনিক সমরাস্ত্র যুক্ত করার আশ্বাস। 5 দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ব্যাহত চিকিৎসা সেবা, বাড়ছে রোগীদের ভোগান্তি। শাটডাউন আছে, তবে আমরা তখন পুরোপুরি কমপ্লিট শাটডাউন দিকে চলে যাব। ইমার্জেন্সি সহ সব ধরনের সেবা অব্যাহত রাখছি, তখন হয়তো এটা বন্ধ রাখা হতে পারে। সংস্কারের অভাবে পাবনার আঞ্চলিক সড়কে চলাচলে চরম ভোগান্তি। আগস্টের পর কাজ ফেলে পালিয়েছে ঠিকাদার, নোটিশ দিয়েছে সড়ক বিভাগ। এই অঞ্চলের লোকজন আমরা জেলা এবং উপজেলার সাথে যোগাযোগ কোনোটাই করতে পারছি না। এই ধুলার মধ্যে চলতে গেলে পরে দেখা যাচ্ছে আমার পোশাক থাকে না, পোশাক সাদা হয়ে যায়। গাড়ির চাকা, পাতি সেট সবই নষ্ট হয়ে যায় এই রাস্তায় চলাফেরা করতে। লাভজনক হওয়ায় কুড়িগ্রামে পেকিন হাঁস পালনে ঝুঁকছে অনেকে। মাংসের চাহিদা পূরণের পাশাপাশি প্রভাব ফেলছে গ্রামীণ অর্থনীতিতেও। নতুন রাজনৈতিক দলের প্রথম অগ্রাধিকার হবে দুর্নীতিমুক্ত দেশ গড়া। আত্মপ্রকাশের শেষ মুহূর্তে যমুনা নিউজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, নতুন বাংলাদেশ গড়বে নতুন এই দল। ৭১-এর পর যে বাংলাদেশ এখনো পায়নি মানুষ। নাগরিকের অধিকার নিশ্চিত হবে, কেউ আর প্রজা থাকবে না। আগামীকালের আত্মপ্রকাশ আয়োজনের প্রস্তুতি জানিয়েছেন তিনি। বলেছেন, নাগরিক সমাজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শহীদ ও আহত পরিবারের উল্লেখযোগ্য সদস্যদের দাওয়াত দেওয়া হয়েছে। যোগ দেবে বিদেশে থাকা অবস্থায় আন্দোলনে অংশ নেওয়া প্রবাসীরা। ফ্যাসিবাদ বিরোধী সবগুলো রাজনৈতিক দলকে দাওয়াত দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। এছাড়াও আন্দোলনে অংশ নেওয়া সব পক্ষই থাকবে আত্মপ্রকাশ অনুষ্ঠানে। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ব্যারিকেড সহ স্টেজ প্রস্তুতির কাজ চলছে। ছাত্রদের এই জমায়েতে মেডিকেল টিম, ওয়াশরুম, পুলিশ বুথ, পানির ব্যবস্থা থাকবে। একই সাথে ব্যাক স্টেজে মেয়েদের জন্য থাকবে আলাদা বুথের ব্যবস্থা। ভিআইপিদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। সন্ধ্যা থেকে পুরোদমে কাজ শুরু হবে। আর আগামীকাল বেলা 3টায় জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে নতুন দলের আত্মপ্রকাশ ঘটবে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ, এইটা তো প্রথম ব্যারিয়ার। এই ব্যারিয়ারে উঠছে তো আমরা উঠতে অবশ্যই চাই। প্রজা মনস্তত্ব থেকে মানুষের মুক্তি ঘটবে এবং মানুষের যে রাষ্ট্রের যেই নাগরিকের সাথে যে কমিটমেন্ট আছে, যেই একটা চুক্তি আছে, এবং মানুষ যে রাষ্ট্র থেকে যে ধরনের অধিকারগুলো পায় সেই অধিকারগুলো সুনিশ্চিত করা হবে। সিভিল সোসাইটিকে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শহীদ এবং আহত পরিবারের একটা উল্লেখযোগ্য সংখ্যক মানুষকে আগামীকাল আমরা দাওয়াত দিচ্ছি, জানানোর চেষ্টা করছি, পৌঁছাচ্ছে আপনাদের কাছে। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল ঘোষণা ঘিরে সারা দেশে কর্মী সমর্থকরা বেশ উজ্জীবিত। দল ঘোষণার অনুষ্ঠানে যোগ দিতে নানান প্রস্তুতি চলছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি সারা দেশের সংগঠকরা বলছেন, নতুন দল পরিচালনা, সদস্য সংগ্রহ সহ বিভিন্ন বিষয় এরই মধ্যে নানা শ্রেণী পেশার মানুষের সাথে তারা আলোচনা করেছেন। গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত হবে নতুন দল। ছাত্র জনতার আন্দোলনে দোর্দণ্ড প্রতাপশালী আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই সবার প্রত্যাশা নতুন এক বাংলাদেশের। সেই আকাঙ্ক্ষাকে সামনে রেখেই আত্মপ্রকাশ করতে যাচ্ছে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল। শুক্রবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ঘোষণা করা হবে নেতৃত্বসহ দলের নাম। নানা চড়াই উতরাই পেরিয়ে অবশেষে নতুন দল গঠন হতে চলায় উচ্ছ্বসিত সারা দেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা। আমরা বাংলাদেশের রাজনীতিতে নতুনভাবে বিপ্লব ঘটাতে যাচ্ছি এই রাজনৈতিক দলের মধ্য দিয়ে। তো আমরা এটা নিয়ে খুবই এক্সাইটেড। আওয়ামী লীগ, বিএনপি এই দুইটা দলের বাইরে নতুন একটা দল আসুক, বাংলাদেশের প্রত্যেকটা ছাত্র জনতা সহ সবাই এটা চায়। তো সবার আসলে আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন হবে আমাদের এই দলের মাধ্যমে। দল ঘোষণার অনুষ্ঠানে যোগ দিতে সারা দেশের নেতাকর্মী ও সমর্থকরাও প্রস্তুতি নিচ্ছেন।
রংপুর জেলা ও মহানগর থেকে ৫,০০০ কর্মী সমর্থক বাস, গাড়ি ও ট্রেনে রাজধানীতে আসবেন বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সংগঠকরা। চট্টগ্রাম জেলা ও মহানগর থেকে ৫০টি বাস এবং বরিশাল থেকে ২০টিরও বেশি বাস যোগে রওনা হবেন কর্মী সমর্থকরা। রাজশাহী, ময়মনসিংহ, সিলেট সহ অন্যান্য জেলাতেও চলছে তৎপরতা। যারা নতুন রাজনৈতিক দলে যেতে চাচ্ছে বা আসতে চাচ্ছে তাদের সাথে যোগাযোগ হয়েছে এবং তারাই তাদের মতো করে গুছিয়ে লোকজন অ্যারেঞ্জ করে যাবে এবং আমাদের ইনফর্ম করেই যাবে বা আমাদের সাথেই যাবে। ট্রেন, বাস এবং ব্যক্তিগত উদ্যোগে ঢাকার উদ্দেশ্যে ২৭ তারিখ রাতে রওনা হবে এবং ২৮ তারিখ ইতিহাসের সাক্ষী হবো ইনশাল্লাহ। মানিক মিয়া এভিনিউয়ে ২৮ তারিখ রোজ শুক্রবার আমরা আমাদের সর্বোচ্চ উপস্থিতি নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হব। ইতিমধ্যে আমাদের কার্যক্রম সম্পন্ন করেছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির স্থানীয় সংগঠকরা বলছেন, যারা সুস্থধারার রাজনীতি করতে চান তাদের জন্য নতুন এই দলের দরজা খোলা থাকবে। দলের গঠনতন্ত্র হাতে পেলে সেই অনুযায়ী কার্যক্রম পরিচালনা করা হবে। সাংগঠনিক কার্যক্রমের জন্য অফিস নেয়ার ক্ষেত্রেও কেন্দ্রীয় নির্দেশনার অপেক্ষায় তৃণমূলের সংগঠকরা। আমরা জনগণের কাছাকাছি গিয়ে জানার চেষ্টা করেছি তারা নতুন যে রাজনৈতিক দল তার মধ্যে কেমন রাজনীতি দেখতে চায় এবং তারা কিভাবে সেটার সাথে সম্পৃক্ত হতে চায়। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের পক্ষে যেই শক্তি ছিল তারা সকলেই সাদরে আমরা গ্রহণ করব, সাদরে আমন্ত্রিত। হিউজ সংখ্যক একটা লোক আছে যারা এই আন্দোলনকে ধারণ করে এবং আগামীর বাংলাদেশকে নতুনভাবে দেখতে চায়, তারা এই দলের সাথে সম্পৃক্ত হবে আমাদেরকে আশ্বস্ত করছে। ব্যয় বহন করার মতো যে একটা সুনির্দিষ্ট নীতিমালা, এটা আমাদের পূর্বে ছিল না। আমরা আশা করি কেন্দ্র থেকে শীঘ্রই এরকম নীতিমালা আসবে এবং আমরা অতি শীঘ্রই বরিশালে অফিস নিব। জুলাই অভ্যুত্থানে তৃণমূলের নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের প্রত্যাশা, দেশের আপামর জনসাধারণের ভালোবাসায় এগিয়ে যাবে নতুন দল। সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় তাদের। জাহিদ হাসান, যমুনা নিউজ। দেশের প্রয়োজনে সেনা সদস্যদের দায়িত্ব পালন আর সর্বোচ্চ আত্মত্যাগের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে রাজশাহী সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে কর্নেল অব দি রেজিমেন্টের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন, সেনাবাহিনীর অন্যান্য রেজিমেন্টের মতো ইনফ্যান্ট্রি রেজিমেন্টকে আধুনিক আরও সক্ষম করে গড়ে তোলা হবে, বাড়ানো হবে আধুনিক সমরাস্ত্র ও যন্ত্রাংশের সরবরাহ। এর আগে প্যারেড পরিদর্শন করেন তিনি। পরে সেনাপ্রধানকে কর্নেল অব দি রেজিমেন্টের পদক পরিয়ে দেওয়া হয়। আমি আশা করব বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের প্রতিটি সদস্য তাদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ শৃঙ্খলা এবং পেশাদারিত্বের সাথে পালন করবে। এই রেজিমেন্টের প্রতিটি সদস্য দেশের যে কোনো প্রয়োজনে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করবে এবং প্রয়োজনে নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকবে। ৫ দফা দাবিতে বিভিন্ন মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত রয়েছে। এতে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে, রোগী ও স্বজনরা ভোগান্তিতে পড়ছেন। চিকিৎসকরা চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন। মেডিকেল শিক্ষার্থীদের সকল একাডেমিক কার্যক্রমও বন্ধ রয়েছে। বিএমটিসির বিরুদ্ধে করা রিট প্রত্যাহারের পাশাপাশি ৫ দফা দাবিতে তারা আন্দোলন করছেন। এমবিবিএস ও বিডিএস ছাড়া চিকিৎসক স্বীকৃতি বন্ধের দাবি জানাচ্ছেন তারা। ৪৮ ঘন্টার মধ্যে দাবি মানা না হলে নতুন কর্মসূচি দেওয়ার কথাও জানিয়েছেন আন্দোলনকারীরা। এখন পর্যন্ত আমাদের হচ্ছে শাটডাউন আছে, তবে আমরা তখন পুরোপুরি কমপ্লিট শাটডাউনের দিকে চলে যাব। আমাদের এখন পর্যন্ত আমরা এমার্জেন্সি সহ সব ধরনের সেবা অব্যাহত রাখছি, তখন হয়তো এটা বন্ধ রাখা হতে পারে। আমরা এ পর্যায়ে সিলেটের ওসমানী মেডিকেলের খবর জানবো। আমাদের সহকর্মী নাবিল হোসেন সেখানে আছেন। নাবিল, আমরা সারাদিনই বেশ কিছু মেডিকেলের যেই চিত্র দেখলাম কম বেশি মিলিয়ে ভোগান্তির চিত্রই বেশি দেখেছি। এখানে কি অবস্থা জানাবেন? ইন্টার্নদের কর্মবিরতি তো চলছে, রোগীর ভোগান্তি আসলে কোন পর্যায়ে গিয়ে ঠেকেছে? বৃষ্টি, মূলত ইন্টার্ন চিকিৎসকরাই একটি হাসপাতালের প্রাণ বলা যায়, ফলে তাদের এই কর্মবিরতির কারণে রোগীরা তো অবশ্যই ভোগান্তিতে পড়েছেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে মিড লেভেলের চিকিৎসক কিংবা বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে তারা মূলত এই ইন্টার্ন চিকিৎসকদের যে শূন্যস্থান সেটি পূরণের চেষ্টা করছে, কিন্তু রোগীর বা তাদের স্বজনদের পক্ষ থেকে আমরা ভোগান্তির চিত্রটাই পেয়েছি। মূলত দুপুরের পর থেকে ইন্টার্ন চিকিৎসকরাই হাসপাতালের সেবার মূল প্রাণকেন্দ্র হয়ে থাকেন, ফলে এই দুপুরের পর থেকে রোগীরা সবচেয়ে বেশি ভোগান্তির মধ্যে
সেটি আমাদের কাছে পরিলক্ষিত হয়েছে। আমরা আসলে এই মুহূর্তে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আছি। সেই জরুরি বিভাগের সেবা ইন্টার্ন চিকিৎসকরা আসলে কর্মবিরতি শুরুর দিন থেকে চালু রেখেছেন, আজও সেটি চালু রয়েছে, তবে অন্যান্য বিভাগে তাদের সেবাটি বন্ধ রয়েছে। আমরা দেখছি যে আমাদের সাথে উপস্থিত আছেন উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক আন্দোলনের নেতা, তার সাথে একটু কথা বলা জানার চেষ্টা করবো যে আর কতদিন আসলে আপনারা এই আন্দোলন চালিয়ে যাবেন? রোগীরা তো আসলে একটা ভোগান্তি তো অবশ্যই পড়েছেন, আর কতদিন আসলে আন্দোলন চালিয়ে যাবেন? আসসালামু আলাইকুম, আমি ডাক্তার ইন্টার্ন চিকিৎসক, সিলেট এমএডি উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। আমরা এতদিন আমাদের যে দাবিটা ছিল সেটা ছিল ডাক্তার সমাজের শুধু দাবি না, এটা ছিল জনগণের জন্য দাবি যে অপচিকিৎসা রোধ করতে আমরা চাচ্ছি এমবিবিএস বিডিএস ছাড়া কেউ নামের পূর্বে ডাক্তার ব্যবহার করতে পারবে না, এবং ডাক্তারদের পদায়ন নিশ্চিত করতে আমাদের এই আন্দোলনটা ছিল। তো আমরা এতদিন শুধুমাত্র যে জরুরি সার্ভিস, ইমার্জেন্সি সার্ভিস সেটা চালু রেখেছিলাম, কিন্তু বাকি যে আমাদের শিডিউলের যে কাজগুলো ওই কাজগুলো অফ ছিল, মানে আমাদের কর্মবিরতি ছিল। কিন্তু যেহেতু আমরা ডাক্তার এবং এটা হচ্ছে একটা সেবা, আমরা আর বেশি দিনই কর্মবিরতি রাখতে পারছি না। আমরা আবার জনগণের সেবার জন্য আমরা আবারও মাঠে নামছি। আজকে থেকে কিন্তু আমাদের ধীরে ধীরে সবগুলো ইউনিটে ডাক্তাররা জয়েন করতে শুরু করেছে, এবং আপনারা জানেন যে আগামী 12 তারিখে একটা রায় হবে যে এমবিবিএস এবং বিডিএস ছাড়া কেউ নামার পূর্বে ডাক্তার ব্যবহার করতে পারবে কিনা। তো আমরা আশা করছি যে আমাদের যে যারা অথরিটি আছেন তারা যেন এই রায়টা এটা বলবৎ রাখবেন যে এমবিবিএস বিডিএস ছাড়া কেউ নামের পূর্বে ডাক্তার ব্যবহার করতে পারবে না। এবং আমরা যদি এর ব্যতিক্রম হয় আমরা আরও কঠোর কর্মসূচি যাব। এখন শুধুমাত্র ইন্টার্ন চিকিৎসকরা শুধু কর্মবিরতিতে ছিল, কিন্তু এটা যদি না হয় তাহলে মিড লেভেল চিকিৎসক থেকে শুরু করে যারা আমাদের সিনিয়র চিকিৎসকরা আছেন সবাই একটা কর্মবিরতিতে যাবে। এবং হসপিটাল নিশ্চয়ই সেটা শুনছিলেন আসলে ইন্টার্ন চিকিৎসক আন্দোলনের নেতার মধ্য দিয়ে যে তারা আগামীকাল থেকে যে সুখবরটা দিলেন যে তারা আবারও পূর্ণাঙ্গভাবে সেবায় ফিরবেন, তবে রায় যদি তাদের পক্ষে না আসে তাহলে কমপ্লিটলি তারা শাটডাউনে চলে যাবেন। দৃষ্টি আমরা শুনছিলাম সেটি। ধন্যবাদ নাবিল। লালমনিরহাট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য কামরুল হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে রাজধানীর আলাদা স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। গ্রেফতারকৃত দুজনের বিরুদ্ধে হত্যা চেষ্টা সহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। এদিকে নড়াইলের কালিয়া ও নড়াগাতি থানা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩৫ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। নাশকতা ও বিএনপি অফিস ভাঙচুরের 2টি মামলায় আদালতে হাজির হয়ে তারা জামিন আবেদন করেন। বিচারক জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের যমুনা সেতুর হাটিকুমরুল মহাসড়কে ছিনতাই ডাকাতি বেড়েছে। রাত নামলেই ঢিল ছুঁড়ে বা গাছের গুড়ি ফেলে লুটপাট শুরু হয়, আর সেটি ঠেকাতে হাইওয়ের বিভিন্ন স্থানে যৌথ বাহিনী বিশেষ টহল ও সাঁড়াশি অভিযান শুরু করেছে। আল্লাহ তো বাঁচাইছে যে এটার উপর দিয়ে গেছে, তো আমি থাকলে তো আমার তো অবস্থা। 4 বছর পর সৌদি আরব থেকে বাড়ি ফিরছিলেন জয়পুরহাটের জুবায়ের হোসেন। মঙ্গলবার রাতে যমুনা সেতুর ঝাউল এলাকায় ডাকাতির উদ্দেশ্যে তার গাড়িতে ঢিল ছুঁড়ে দুর্বৃত্তরা। আজকে তো আমি আসছি আমার নতুন জীবন শুরু করবো, তো এখন তো আমার জানার উপর দিয়ে গেলে তখন আমার কি অবস্থাটা হইতো। রাত হলেই মনে করেন যে ঈদ, এই যে ডাকাত দল এগুলাই তো মনে করেন ঈদ মারে। জুবায়ের এই যাত্রায় বেঁচে গেলেও সবার ভাগ্য এমন প্রসন্ন হয় না। একই রুটে সম্প্রতি টাঙ্গাইলের সাগরদিঘি ঘাটাইল আর নওগাঁর পত্নীতলায় ডাকাতির কবলে পড়ে বেশ কোটি যানবাহন। মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেয় দস্যু দল। শুধু ছিনতাই ডাকাতি নয়, চোরা কারবারিরও অভয়াশ্রম যেন উত্তরবঙ্গের এই প্রবেশদ্বার। 25 ফেব্রুয়ারি রাতে যখন যমুনা সেতুর গোলচত্বরে চলছিল যৌথ বাহিনীর অভিযান, ঠিক সেই সময় চেকপোস্ট থেকে 8 কিলোমিটার দূরে ঝাউল এলাকাতেই পণ্যবাহী ট্রাক থেকে কালোবাজারির উদ্দেশ্যে নামানো হচ্ছিল মালামাল। তো পাথর আর কয়লা কারা কিনে? মহাজন কেনে, আমরা কিনি। মহাজন থুইয়া যায়, আমরা কিনি। আমি যে এটা কই না, আজকে ফার্স্ট টাইম এই ভুলটা করেই আর কি মানে লজ্জিত, কি আর বলবো। আমি হানিফ হোসেন বাবু, সিরাজগঞ্জ পৌর বিএনপির নেতা। হানিফ হোসেন বাবু 7 নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি। এটা তো অবৈধটা কি শুধু আমি করি ওখানে? বিভিন্ন স্থানে এমন ছিনতাই ডাকাতি আর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আতঙ্কিত যাত্রী চালকরা। কোথাও সড়কে ঢিল ছোড়া হয়, তো কোথাও গাছ ফেলে গাড়ি আটকে চলে লুটপাট। আপনার নলকা ব্রিজের এইখানে অনেক ডাকাতরা এদিকে উৎপাত করে, পুলিশ শুধু বসে থাকে, এটা তো কোনো কাজ করে না। চেক আপ করার অবশ্যই দরকার আছে, কেউ যেন কোনো রকম দুর্ঘটনা ঘটাতে না পারে। এসব অরাজকতার সঠিক তথ্যও নেই হাইওয়ে পুলিশের কাছে। তবে মহাসড়কের প্রতিটি পয়েন্টে নিরাপত্তা জোরদারে বাড়ানো হয়েছে টহল। অচিরেই স্বস্তি ফিরবে এমনটাই আশা প্রশাসনের।
আগে যেখানে আমাদের 8টি থানায় 8টি টহল থাকতো, এইখানে সেটা দ্বিগুণ করা হয়েছে, দ্বিগুণ করে প্রায় 16টি টহল হচ্ছে। এর বাইরে আমরা বিভিন্ন পয়েন্টে ইনকামিং ঢাকাতে এবং আউটগোয়িং ঢাকাতে যতগুলো পয়েন্ট আছে, বিভিন্ন আমাদের রিজিয়নের বিভিন্ন পয়েন্টে আমরা যাত্রীদের ভিডিও ধারণ করছি। উত্তরবঙ্গের এই প্রবেশদ্বারে প্রতিদিন 20 থেকে 25 হাজার যানবাহন চলাচল করে। রমজানেই এই চলাচল বেড়ে যায় 2 থেকে 3 গুণ। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। সংস্কারের অভাবে পাবনার একটি আঞ্চলিক মহাসড়কের বেহাল দশা। কাজ শুরুও হয়, তবে আগস্টের পরে আবার কাজ ফেলে গায়েব ঠিকাদাররা। এতে করে চলাচলে চরম ভোগান্তি পোহাচ্ছেন এই অঞ্চলের মানুষ। ঠিকাদারদের দ্রুত কাজ শুরু করতে এর মধ্যে নোটিশ দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। পাবনার চাটমোহরের জার্জিস মোড় থেকে মান্নাননগর আঞ্চলিক সড়ক 18 কিলোমিটারের সড়কটি দিয়ে পাবনা সহ আশপাশের কয়েক অঞ্চলের মানুষের যাতায়াত। সিরাজগঞ্জ সহ ঢাকায় যাতায়াতের সহজ পথও এটি, কিন্তু সংস্কারের অভাবে সড়কটি যেন গ্রামের মেঠো পথ। চরম ভোগান্তিতে চলাচলকারীরা। মহাসড়কের সাথে যোগাযোগ এবং এই অঞ্চলের লোকজন আমরা জেলা এবং উপজেলার সাথে যোগাযোগ কোনোটাই করতে পারছি না, রোগীপত্র কোনোটাই সম্ভব হচ্ছে না আমাদের যাতায়াতের। এই ধুলার মধ্যে চলতে গেলে পরে দেখা যাচ্ছে আমার পোশাক থাকে না, পোশাক সাদা হয়ে যায়। 5-6 হাজার লোক চলাফেরা করে এবং গাড়ি ঘোড়া চলে, এবং এদের ভোগান্তি থেকে মুক্তি করা। স্থানীয়রা জানায় 8 মাস আগে সড়কের 12 কিলোমিটার অংশের সংস্কার কাজ শুরু হয়। শেষ হওয়ার কথা ছিল গত 10 ফেব্রুয়ারি। টেন্ডার পায় সিরাজগঞ্জের ঠিকাদারি প্রতিষ্ঠান তুর্না এন্টারপ্রাইজ। মাস দুয়েক কাজও হয়। অভিযোগ, আগস্টে পট পরিবর্তনের পর কাজ ফেলে পালিয়েছে ঠিকাদাররা। এভাবে আর কতদিন থাকবে অবহেলিত? আমরা তো খুব কষ্টের মাঝে আছি। গাড়িওয়ালাদেরও সমস্যা, আমাদের ব্যবসা বাণিজ্য লোকজন আসতে পারতেছে না জায়গা জায়গা থেকে। গাড়ির চাকা, পাতি সেট সবই নষ্ট হয়ে যায় এই রাস্তায় চলাফেরা করতে। 10 মিনিটের রাস্তা, সে জায়গায় 1 ঘন্টা লেগে যায়। রাস্তা ভাঙা চূড়া বালু করে, মানে গাড়ি খালি গাড়ি নিয়ে যায় না, আটকে যাচ্ছে। এ ব্যাপারে জানতে বারবার যোগাযোগ করা হলেও ফোনে পাওয়া যায়নি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাউকেই। তবে সড়ক বিভাগ বলছে ঠিকাদারকে দ্রুত কাজ শুরু করতে নির্দেশনা দেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তার কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করব এবং তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ জানাবো। 12 কিলোমিটার সড়কের সংস্কার ব্যয় ধরা হয়েছে 16,42,61,000 টাকা। এখন পর্যন্ত কোনো বিল তোলেনি ঠিকাদারি প্রতিষ্ঠান তুর্না এন্টারপ্রাইজ। সাবরিনা লিজা, যমুনা নিউজ। গাজীপুরের আদালত চত্বর থেকে 2 আসামিকে তুলে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। সদর থানায় 3 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 50 থেকে 60 জনকে আসামি করে মামলাটি করেন ভুক্তভোগী এক আসামির ছেলে। তবে এখন পর্যন্ত কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ। এদিকে আদালত চত্বর থেকে আসামি তুলে নেওয়ার ঘটনায় আইনজীবীরা বিক্ষোভ করেছেন। গতকাল তুলে নিয়ে যাওয়া 2 আসামিকে উদ্ধার করা হয়। এর আগে গাজীপুরে আদালত চত্বর থেকে হাজিরা দিতে আসা মিলন ও বাবুল নামের 2 আসামিকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে বাদীপক্ষের বিরুদ্ধে। আবু সাইদ হত্যা মামলায় গ্রেফতার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী আকাশকে 3 দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। দুপুরে রংপুর মেট্রোপলিটন আমলি আদালতের বিচারক এই আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই রংপুর পুলিশ সুপার এবিএম জাকির হোসেন তাকে আদালতে সোপর্দ করে 4 দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত 15 ফেব্রুয়ারি জামালপুরে ইসলামপুরের গঙ্গাপাড়া এলাকা থেকে আকাশকে গ্রেফতার করে পুলিশ। জুলাই বিপ্লবের পর রংপুর থেকে পালিয়ে নিজ এলাকায় আশ্রয় নিয়েছিলেন আকাশ। গাইবান্ধার সুন্দরগঞ্জের সাবেক পিআইও নুরুন নবী সরকারের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রচার ও প্রকাশের জের ধরে দায়ের করা 2টি মানহানির মামলা থেকে যমুনা টিভির সাংবাদিক সহ 4 জন অব্যাহতি পেয়েছেন। দুপুরে রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক RQM জুলকার নাইন মামলা 2টি খারিজের আদেশ দেন। পিআইও নুরুন নবী সরকারের বিরুদ্ধে ঘুষ, বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ নিয়ে 2019 সালে একাধিক অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে যমুনা টেলিভিশন সহ একাধিক গণমাধ্যম। এতে ক্ষিপ্ত হয়ে 2টি মানহানির মামলা করেন নুরুন নবী সরকার। আর মামলায় গণমাধ্যম কর্মী সহ 12 জনকে বিবাদী করা হয়। তদন্ত শেষে 5 জনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দেয় পিবিআই। পরবর্তীতে তাদের মধ্যে আবু জাহিদ
নামের এক সাংবাদিক মারা যান। বিবাদী পক্ষের আইনজীবী জানিয়েছেন, আদালত বাদীকে সাক্ষীর জন্য দিন নির্ধারণ করে দিলেও বাদী উপস্থিত হতে পারতেন না। আজও তারিখ ধার্য ছিল, কিন্তু বাদীর আইনজীবী ও সাক্ষী কেউ উপস্থিত না হয় বিচারক মামলা দুটি খারিজের আদেশ দেন। এটি আমাদেরকে হয়রানির উদ্দেশ্যে মামলাটি করা, যেটার প্রতিফলন আজকে আমরা পেয়েছি। আমরা বিগত 5টি বছর এই আদালতে এসেছি, নিয়মিত হাজিরা দিয়েছি, কিন্তু বাদী এই মামলা করার পর থেকে, উনি চার্জ গঠন হওয়ার পর থেকে কিন্তু উনি আর আদালতে হাজিরা দেননি এবং সাক্ষী আনতেও ব্যর্থ হয়েছেন। আমরা রিপোর্টে যেগুলো উপস্থাপন করেছি সেগুলোর বিষয়েও তদন্ত করা হোক, তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আসলে দাবি জানাচ্ছি। সাক্ষ্য গ্রহণের দিনে বাদীকে বারবার ডকে উপস্থিত না পাওয়া, বারবার ডাকা সত্ত্বেও অনুপস্থিত থাকার কারণে বিজ্ঞ আদালত মামলাটি 247 ধারায় ফৌজদারি কার্যবিধি আইনের 247 ধারায় মামলাটা খারিজ করে দেন। দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ, নির্যাতন বন্ধ সহ ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে গোপালগঞ্জে সরকারি বঙ্গবন্ধু কলেজ সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন হয়। ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। পরে স্থানীয় প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে শিক্ষার্থীরা। বক্তারা বলেন, 5 আগস্টের পর থেকে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে বিভিন্ন জায়গায় হত্যা, ধর্ষণ, ছিনতাই সহ বিভিন্ন অপরাধ সংঘটিত হচ্ছে। আর এ সময় দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হলে আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয় মানববন্ধন থেকে। মানববন্ধন হয়েছে বিভিন্ন জায়গায়। সুনামগঞ্জের ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম হচ্ছে বলে দাবি করেছে টিআইবি। সকালে সনাক আয়োজিত অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসকের কাছে বাঁধ নির্মাণের নানান অনিয়মের চিত্র তুলে ধরে টিআইবি। জানানো হয়, 8 উপজেলার 46টি বাঁধ পরিদর্শন করেছেন তারা। এই বাঁধগুলোতে ঠিকমতো দুর্মজুক ঘাস লাগানো হয়নি, প্রকল্পর সাইনবোর্ড নেই, কোনো বাঁধে মাটির বদলে বালু দেওয়া হয়েছে এবং কাজ দেরিতে শুরু হয়েছে বলে দাবি করা হয়। জেলা প্রশাসক পরে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। নীলফামারী ও পঞ্চগড় সীমান্ত থেকে বিজিবির জব্দ করা বিপুল পরিমাণের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। নীলফামারী 56 বিজিবি সদর দফতরে এই উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে রংপুর বিজিবির রিজিয়ন কমান্ডার জানিয়েছেন, সীমান্তে মাদক ও চোরাচালান রোধের চেষ্টা চলছে। নীলফামারী ও পঞ্চগড়ের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে গেল কয়েক মাসে জব্দ হয়েছে এসব মাদকদ্রব্য। রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের মদ, ফেন্সিডিল, কোকেন, ইয়াবা ও গাঁজাসহ নানা ধরনের মাদক। দুপুরে নীলফামারী 56 বিজিবির সদর দপ্তরে ধ্বংস করা হয় প্রায় 2 কোটি টাকার বিপুল পরিমাণ মাদকদ্রব্য। অনুষ্ঠানে বিজিবির রংপুর রিজিয়ন কমান্ডার বলেন, সীমান্তে মাদক চোরাচালান বন্ধ ও অনুপ্রবেশ রোধে কাজ করছে বিজিবি। জব্দ হয়েছে এসব মাদকদ্রব্য। বর্ডার পাহারা দেওয়ার পাশাপাশি সেখানে যাতে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, অবৈধ মালামাল দেশ থেকে বাইরে যেতে না পারে কিংবা বাইরে থেকে দেশের অভ্যন্তরে ঢুকতে না পারে, সেখানেও আমরা আমাদের দায়িত্ব শতভাগ নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে পালন করে থাকি। পাশাপাশি সীমান্ত সুরক্ষার কাজ করছে বিজিবি। জোরদার আছে নিরাপত্তা। আমাদের উপর দেশ যে পবিত্র দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্বটা যেন আমরা সর্বোচ্চ নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে পালন করি। দায়িত্ব পালনের ক্ষেত্রে যেন আমরা চুল পরিমাণও বিচ্যুত না হই। আমি আমার কাজটা সঠিকভাবে করি, ইনশাল্লাহ দেশ থেমে থাকবে না। অনুষ্ঠানে জেলা প্রশাসন, বিচার বিভাগ, পুলিশ, র্যাব সহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মাহমুদ রফিন, যমুনা নিউজ, নীলফামারী। বরিশাল নগরীতে পবিত্র রমজানে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি ছিনতাই, চাঁদাবাজি রোধে পুলিশের একাধিক টহল টিম থাকবে। দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের কনফারেন্স রুমে এক সভায় এসব তথ্য জানিয়েছেন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম। বলেছেন, রমজানের শুরু থেকেই যৌথ বাহিনীর সমন্বয়ে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসানো হবে। সিসিটিভি ক্যামেরার আওতায় দেওয়া হবে বিপণী বিতানগুলো। এছাড়া ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে বিভিন্ন পরিকল্পনার কথাও জানিয়েছেন পুলিশ কমিশনার। রমজানে এই মার্কেটগুলোতে ছিনতাই বা চুরি এগুলো হয়, তো আমরা এই মার্কেটগুলোর যারা কমিটি তাদেরকে ডেকে তাদের সাথে কথা বলেছি এবং তারা রাজি হয়েছে। তারা সব মার্কেটগুলোতে সিসি ক্যামেরা বসাচ্ছে। জামালপুরের সরিষাবাড়িতে আলাদা ঘটনায় 3 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকাল থেকে উপজেলার পরমানন্দপুর, বড়বাড়িয়া, খাওয়ামারা এলাকায় মরদেহগুলো উদ্ধার করা হয়। পুলিশ জানায়, পরমানন্দ গ্রামের
মমিনুল ইসলাম মমিনের মরদেহ ধান খেতে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বড়বাড়িয়া এলাকার ধান খেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় মোস্তফা মণ্ডল নামের এক কৃষক। এছাড়া পূর্বপাড়া গ্রাম থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করা হয় এক মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ। মুন্সিগঞ্জের শ্রীনগরে একটি কবরস্থান থেকে 7টি কঙ্কাল চুরি হয়েছে। গতরাতে শ্রীনগর উপজেলার পশ্চিম সিংপাড়া কবরস্থানে এই ঘটনা। স্থানীয়রা জানায় সকালে কবরস্থানে গিয়ে অনেকেই কবরের মাটি খোঁড়া অবস্থায় দেখা যায় এবং খবরটি ছড়িয়ে পড়লে এলাকার মানুষ ভিড় জমান। স্থানীয়রা বলছেন অন্তত 27টি কবরের মাটি খোঁড়া হয়েছে, 7টি কঙ্কাল চুরি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ, বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে। নানা আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তারুণ্যের উৎসব 2025 অনুষ্ঠিত হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই উৎসবের উদ্বোধন করেন তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব শীষ হায়দার চৌধুরী। তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে দিনব্যাপী আয়োজনে ছিল ডকুমেন্টারি প্রদর্শন, ক্রিকেট ম্যাচ, অনলাইন কুইজ প্রতিযোগিতা সহ অনেক ইভেন্ট। আগামীতে এনআইডি দিয়ে সকল কাজ করা সম্ভব হবে বলে আশা করেন অতিথি। কুড়িগ্রামে দিন দিন চায়না প্রজাতির বেইজিং বা পেকিন জাতের হাঁস পালনে ঝুঁকছেন খামারিরা। উচ্চ ফলনশীল এই হাঁস মাংসের চাহিদা পূরণ করছে, পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতেও প্রভাব ফেলছে। এতে করে ভাগ্য ফিরছে খামারিদের, কর্মসংস্থান বাড়ছে। শ্বেত শুভ্র এই হাঁসগুলো পেকিন জাতের, বাজারে বেইজিং হাঁস নামেও পরিচিত। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার মীর মোশাররফ হোসেন বছর দুয়েক আগে বার্ড ফ্লুর থাবায় 10,000 ব্রয়লার মুরগি হারিয়ে সর্বশান্ত হন। এরপর বেসরকারি সংস্থার সহায়তায় 7-8 মাস আগে পেকিন জাতের 100 হাঁস দিয়ে আবারও শুরু করেন। এখন সংখ্যা দাঁড়িয়েছে হাজারের কোটায়। নিজের ভাগ্য ফিরিয়ে এলাকায় অর্ধশত নারী পুরুষের কর্মসংস্থানও করেছেন মোশাররফ। গত প্রায় 5-6 মাসে আমি আমার ফার্ম থেকে প্রায় 3 থেকে 4 লক্ষ টাকার মতো ইনকাম করেছি। এই ইনকামের অর্থ দিয়ে আমি অনেক 80 লক্ষ টাকার মতো ঋণগ্রস্ত ছিলাম, যেটা আমি পরিশোধের চেষ্টা করতেছি। আপাতত আমার ফার্মে 2000-এর মতো হাঁস আছে, গড় ওজন প্রায় 3 কেজি। আধুনিক পদ্ধতিতে তৈরি মাচায় হয় হাঁস পালন। সঠিক পরিচর্যা আর সুষম খাবারের মাধ্যমে মাত্র 45 থেকে 50 দিনেই প্রতিটি হাঁসের ওজন হয় 3 থেকে 4 কেজি। দেশজুড়ে এই হাঁসের চাহিদাও বেশ, অনলাইনেও বিক্রি হচ্ছে ব্যাপক হারে। দ্রুত বর্ধনশীল হওয়ায় অনেকেই ঝুঁকছেন পেকিন জাতের হাঁস পালনে। খামারে কাজ করে সপ্তাহে 300 থেকে 600 টাকা আয় করছেন প্রান্তিক শ্রমিকরা। এলাকা 2-4 জন এখানে কাজ করে খাইতে পারে, এটা আমার মতে খুবই ভালো এবং লাভজনক। সপ্তাহে 2-3 দিন এইখানকার নারী পুরুষ প্রত্যেক দিনে 500-600 টাকা ইনকাম করতে পারে। ঘরোয়া পরিবেশে এইটা আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা করি এবং হালাল প্রক্রিয়া জবাই করে আমরা এটা বাজারজাত করি। হাজিরা হলে 300 টাকা দেয় হাজিরা, আর পিস হিসেবে কন্ট্রাক্ট যাই যত টাকা পাবেন অত। বেসরকারি সংস্থা PKSF ও RDRS সমন্বিত কৃষি বিভাগ থেকে কুড়িগ্রাম সদর ও রাজারহাট উপজেলায় 75 জন খামারিকে হাঁস পালনে সহায়তা দেওয়া হয়েছে। খামারিদের কারিগরি সহযোগিতা দিচ্ছে প্রাণী সম্পদ বিভাগও। প্রাণী সম্পদ বিভাগ থেকে তাদেরকে নিয়মিত প্রশিক্ষণ ও সম্প্রসারণমূলক বিভিন্ন প্রচারণার কারণে তারা দিন দিন এই হাঁস পালনে উৎসাহ পাচ্ছে। আমরা 75 জন খামারির মাঝে পেকিন হাঁস বিতরণ করি। এই পেকিন হাঁস পালনের ফলে যেমন একদিকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে, পাশাপাশি তাদের আর্থিকভাবে লাভবান হচ্ছে। সপ্তাহে অন্তত 3 বার 250 থেকে 300 হাঁস প্রক্রিয়াজাত শেষে গ্রাহকের জন্য বাজারজাত করেন খামারিরা। সাবরিনা লিজা, যমুনা নিউজ।